শেষ পর্যন্ত মিথ্যে ধরা পড়তেই নীলুকে চড় মেরে বাড়ি থেকে বের করলো সুচিস্মিতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় তো শর্মিকে ফোন করেছে আর বলে, দেখো আমার পক্ষে যতটা করার দরকার ছিল আমি ততটা করেছি, এবার বাকিটা সব কিছুই তোমাদের উপরে রয়েছে। উনি কোম্পানি বন্ধ করে দিয়ে কোথায় যাবে বা যাবে না সেসব তো আমার দেখার কথা না, তাই না? আমি এসব দেখতে পারবো না, এই আমি বলে দিলাম, বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই শর্মি বলে, আমার সাথে যতই রায় এরকম করুক না কেন আমি কিছুতেই হাল ছাড়বো না, শেষ পর্যন্ত লড়ে যাব, দেখি উনি কতভাবে আমাকে ইগনোর করতে পারে। মন্দার তখন বলে, সত্যি বাবা শর্মি, তুমি পারোও বটে, কী যে লাভ পাচ্ছ এ সমস্ত করে তুমিই জানো। শর্মি তখন বলে, কুট্টিদা মানুষটা খুব ভালো, একবার কুট্টিদার সাথে একটা মেয়ে অন্যায় করেছে, তারপরে কুট্টিদার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে আর সেই মেয়েটা যদি ভালো হয়, আমি ঠিক লড়ে যাব শেষ পর্যন্ত কুট্টিদার সাথে সেই মেয়েটাকে মেলানোর জন্য, বুঝেছো? আর এই রায় বলে মেয়েটাও খুব ভালো, আমি বুঝতে পারছি, সেই জন্যই না ও অ্যাভয়েড করছে। দেখো, যার আত্মসম্মান রয়েছে সে কখনোই না উল্টোপাল্টা কাজ করতে পারে না, বুঝতে পারলে? অন্যদিকে একই জায়গায় নেমন্তন্ন খেতে চলে গেছিল তো সার্থক আর স্রোত। এরপর স্রোত কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে, তখনই চলে এসেছে সার্থক আর বলে, তুমি তো বলনি যে আয়েশা তোমার বান্ধবী হয়। তখনই স্রোত বলে, পড়াশোনা ছেড়ে কলেজে কি অন্য কথা আলোচনা করলে সেটা কি আপনি মেনে নিতেন স্যার? সার্থক বলে, বড্ড বেশি কথা বলো, যাও বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে বই নিয়ে বসো, এরকমভাবে সময় নষ্ট করছো কেন? তখনই স্রোত বলে, কাল তো এমনিতেও মেডিকেল ক্যাম্পে যাওয়ার দিন, ক্লাসও নেই, তাই আজকে আর পড়তে বসবো না। সার্থক বলে, ব্যাস ফাঁকি মারা শুরু হয়ে গেল? হ্যাঁ, ফাঁকি মারতে মারতে এই জায়গায় এসে পৌঁছেছো, আবার বড় বড় কথা বলছো। তখনই স্রোত বলে, দেখুন স্যার, আপনি এই যে সবাইকে হুটপাট করে সবার সামনে অপমান করেন, এতে কি আপনার একটু খারাপ লাগে না? হ্যাঁ, আঙ্কেল তো বলছিল আপনার এই স্বভাবটা কোনোভাবেই যাচ্ছে না। সার্থক বলে, আঙ্কেল মানে? তোমার কি আমার বাবার সাথে দেখা হয়েছিল? তখন স্রোত বলে, হ্যাঁ, আর তিনিই আমাকে বলেছে আমি যেন তাকে আঙ্কেল বলেই ডাকি, বুঝতে পেরেছেন? সেই জন্যই বলছি, নাহলে আমিও তাকে স্যার বলতাম। এর মধ্যেই সার্থক বলে, আমার বাবা তোমাকে এ সমস্ত কিছু বলেছে? স্রোত বলে, এবার কি বাড়িতে গিয়ে বাবার সাথে ঝামেলা করবেন? দেখুন স্যার, জীবনটা আমাদের অনেক ছোট, এই একই জীবনে যদি বারবার করে আপনি কাউকে আঘাত করেন তাহলে আপনার কি একটুও খারাপ লাগে না? আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা এমন কেন? জানেন, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, বাবার ইচ্ছেতেই আমি মেডিকেল পড়ছি। বাবা যদি আজ বেঁচে থাকতো অনেক খুশি হতো, কিন্তু বাবা আমার জীবনে নেই। আমাদের বাবা আমাদের সাথে সবসময় বন্ধুর মতো মিশত আর সবসময় সঠিক শিক্ষা দিত। সব বাবারাই তাদের সন্তানকে সঠিক শিক্ষাটাই দেয়। আপনার বাবাও না খুব ভালো মানুষ স্যার, আপনি আপনার বাবার সাথে দয়া করে খারাপ ব্যবহার করবেন না। উনি কষ্ট পেতে পেতে নিজের কথাগুলোকে আর চেপে রাখতে পারছেন না বলেই আমার সাথে শেয়ার করে ফেলেছেন, কিন্তু আপনি যদি ছেলে হয়ে ওনার কষ্ট না বোঝেন তাহলে তো আর কিছু বলার থাকে না, তাই না? এরপর সার্থক তো প্রচণ্ড রেগে যায়। স্রোত আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছে। এর মধ্যেই রাই বলে, কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি? স্রোত বলে, ওখানে কি থাকার উপায় আছে? আমাদের রাগী স্যার, সার্থক স্যারের বোন পিসির মেয়েরই এঙ্গেজমেন্ট ছিল, সেই জন্যই তো উনিও গেছিল। গিয়েই আবার বকবক করতে শুরু করেছে, বলছে আমি কেন বাড়িতে গিয়ে পড়তে বসছি না। ভাবতি ভাই, আমার না ভালো লাগছে না, জানিস, সব সময় ওই লোকটা সবাইকে অপমান করতে পারলেই বেঁচে যায়। রায় বলে, শুধু ওই লোকটা না রে, জানিস তো, সমস্ত ছেলেরাই না মেয়েদেরকে দুর্বল ভেবে মেয়েদেরকেই অপমান করতে শুরু করে, এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। স্রোত তখন বলে, স্যারের বাবার সাথে কথা হচ্ছিল, জানিস, স্যারের বাবা সত্যি খুব দুঃখী মানুষ, খারাপও লাগে, কিছু বলারও থাকে না। তবে সত্যি কথা বলতে গেলে এটা একদমই উচিত না, স্যারের এটা বোঝা উচিত যে তার বাবাও অনেক কষ্ট পায়। এর মধ্যে আমাকেও বকাবকি করলো, ধুর, আমি না ভাবছি কালকে মেডিকেল ক্যাম্পে যাবই না। তখনই রাই বলে, যাবি না মানে? আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি, তোকে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না, তুই যাবি, ব্যাস আমি বলে দিলাম। স্রোত তখন বলে, ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তো অবশ্যই যাব। অন্যদিকে দেখা যায় যে সূর্য বাড়িতে চলে এসেছে আর তখনই নীলু নীলু বলে ডাকতে শুরু করে। ডোরা তখন বলে, বাবা, নীলুকে ছাড়া দেখছি চলেই না, তা তোমার নীলু সে কুকীর্তি করে যাচ্ছে আর তুমিও সাপোর্ট করে যাচ্ছ সূর্য? তখনই সূর্য বলে, বৌমণি তুমি কি বলতে চাইছো বলো তো, আমি তোমার কোনো কথাই না বুঝতে পারছি না। ডোরা বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না সূর্য, কোনটা? সূর্য তখন বলে, আমি বুঝতে পারছি না যে তুমি ঠিক কি বলতে চাইছো। এরপরেই ডোরা বলে, তোমার বউ যে তোমারও মিথ্যে কথা বললো, সেই বেলা কি হবে?
এর মধ্যেই চলে এসেছে নীলু, আর এসে বলে সূর্য সূর্য সব শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমার কেয়ারলেসের জন্যই আমি বাথরুমে পা পিছলে পড়ে যাই, আর অনেক পরিমাণে ব্লিডিং হতে থাকে, আর তার মধ্যে আমার বাচ্চাটা মনে হয় শেষ হয়ে গেছে। সূর্য শুনেই অবাক হয়ে যায়। আর তখনই চলে এসেছে সুচিস্মিতা আর বলে, না রে সূর্য, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এই মেয়েটা পুরোপুরি মিথ্যেবাদী, ঢপ দিচ্ছে। আচ্ছা নীলু, তুমি এত ঠকজচ্ছর কেন? তোমাদের বাড়ি থেকে আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্তত একটু সৎ মানুষ, কিন্তু এখন তো দেখছি তুমিও অসৎ। রায় আমাদেরকে এভাবে ঠকালো, তুমি ঠকাচ্ছ, তোমাদের পুরো পরিবারটাই কি এরকম ঠকায় নাকি? সূর্য বলে, কি হয়েছে মা? তখন সুচিস্মিতা বলে, কি হয়েছে তুই বুঝতে পারছিস না? তুই জানতিস না যে নীলু প্রেগনেন্ট না? তারপরেও তো আমাদেরকে কিছু বলিসনি। আজকে নীলু রীতিমতো নাটক করছে। এই তো ডোরা এক্ষুনি ফোন করেছিল ডাক্তারকে, সবটা জানতে পারলো যে নীলুর সমস্ত রিপোর্টই তো নর্মাল এসেছে, সেখানে তো প্রেগনেন্ট হবার কথা লেখাই নেই। আর এই মেয়েটা মিথ্যের পর মিথ্যে বলে গেছে, নর্মাল একটা শারীরিক প্রক্রিয়াকে এরকমভাবে বাচ্চা নষ্ট বলে চালাচ্ছে। কত আশা করেছিলাম যে এই বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে, কত ভালো ভেবেছিলাম, আর সব কিছু এই মেয়েটা শেষ করে দিয়েছে। এই মেয়েটাকে তো আমি ছাড়বো না বলেই ঠাস করে চর মেরে বাড়ি থেকে বার করতে চায়। এরপর নীলু কান্নাকাটি করতে শুরু করে। সূর্য আর কিছু বলার মতন অবস্থাতে নেই, সূর্য খুবই ভেঙে পড়েছে। এরপর সূর্য ঘরে গিয়ে দরজা আটকে দেয়। নীলু তখন বারবার করে ডাকে আর বলে, সূর্য একবার দরজাটা খুলে দাও সূর্য, তোমার সাথে অনেক কথা আছে, তুমি একবার আমার কথাটা শোনো। আমি একটা ইনসিকিউরিটির জন্য এই কাজটা করে ফেলেছি, আমার হাতে যে আর কোনো উপায় ছিল না সূর্য, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। তুমি আসলে আমার কথা বিশ্বাস করতে পারছো না, তুমি আমার কথাটা শোনো। কিন্তু সূর্য তো আগে থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আর মনে মনে বলতে থাকে, রাই তোমার দেওয়া এই বোঝা আমি যে আর বইতে পারছি না, আমি বোঝা বইতে বইতে টোটালি ক্লান্ত হয়ে গেছি রাই, সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এর মধ্যেই সকাল হতেই রায় চলে গেছে অনির্বাণের অফিসে, আর সেখানে গিয়ে রিসেপশনিস্টকে বলতে থাকে, আমি একটু স্যারের সাথে দেখা করব। রিসেপশনিস্ট বলে, আচ্ছা ঠিক আছে, আমি একবার স্যারের সাথে কথা বলে জানাচ্ছি কখন সময় হবে। তখনই রায় বলে, হ্যাঁ হ্যাঁ ফোন করুন। তখনই ফোন করেছে। অনির্বাণ বলে, কি হয়েছে? রিসেপশনিস্ট বলে, স্যার মিস মুখার্জি রায় মুখার্জি আপনার সাথে দেখা করতে এসেছে। কি বলবো স্যার? অনির্বাণ বলে, আমার সাথে আবার কি করতে দেখা করতে এসেছে? এখন আমি কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে পারবো না, আমার পক্ষে দেখা করা সম্ভব নয়। মনে মনে অনির্বাণ ভাবে, রাই তুমি আমাকে অনেক অপমান করেছো, আমি আর কোনোভাবেই তোমার সাথে মুখোমুখি দেখা করতে চাই না, তুমি নিশ্চয়ই আমাকে সরি বলতেই এখানে এসেছো। রিসেপশনিস্ট বলে, সরি রাই, স্যার তোমার সাথে একদমই দেখা করতে চায় না। রাই তখন বলে, কেন দেখা করতে চান না কেন? দেখুন আপনি যদি 15 মিনিটের মধ্যে ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো, আর না হলে কিন্তু আমি ডিরেক্ট স্যারের ঘরে ঢুকে যাব, এই আমি বলে দিলাম। তখন রিসেপশনিস্ট আবারও ফোন করে অনির্বাণকে আর বলে, স্যার রাই খুব জোর করছে, একবার মিট করে নিন না, আপনার সেকেন্ড মিটিংটা তো 2টো থেকে শুরু। কিন্তু অনির্বাণ তখন বলে, না বললাম তো আমি কোনোভাবেই মিট করতে পারবো না। এরপরে রায়কে খেপিয়ে দেয়, আর রায় তখন বলে, ঠিক আছে, মিট করতে যখন পারবেই না তখন আমি ভেতরে ঢুকে যাচ্ছি, আমি গিয়ে মিট করব, দেখি আমাকে কি করে বারণ করতে পারে।